কারণ বাজারের একটা ছোট্ট জায়গা, পেটের নাড়িভুড়ি পাখির মতো অলিগলিতে পেঁচানো চারপাশ, সীমার মাঝে ভিড় করা বেহিসেবি ছোট ছোট টিনের ঘর দাঁড়িয়ে, এপাশ ওপাশ থেকে ড্রেনের নোংরা পানি কলকল করে বইছে। ময়লা আবর্জনার স্তূপে কোনাকুনি মাখা, আলো বাতাসের স্বল্পতা নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামেই পরিচিত, যেখানে পরিচ্ছন্ন জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। বস্তিতে ঢোকার পরপরই একটা বড় গলপার চোখে পড়বে, যেটা বস্তির সবচেয়ে দামি সম্পদ। দিনের মধ্যে দুবার পরিষ্কার খাবার জল সাপ্লাই হয় এখানে, একবার সকালে আরেকবার সন্ধ্যায়। কিন্তু বিকেল নাগাদই ট্যাপের সামনেটা ভরে যায় বস্তির মেয়ে বউ দিয়ে। আজকেও এর আলাদা কিছুই হলো না। এক এক রঙের হাঁড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল। শ্যাওলা পড়া দুটো ইটের ওপর কলসিটা মাত্রই দাঁড় করিয়েছেন রোকেয়া। ট্যাপ ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে ছো মেরে নিয়ে ফেলে দিল কেউ একজন। শীর্ণ নারী চমকালেন, চোখ তুলে হতভম্ব হয়ে বাকিদের দশাও তাই। দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের। রোকেয়া ভীষণ রেগে বললেন, এটা কি করলে? চোখের সামনে এসে দাঁড়ালো একটা ফর্সা মতো পাতলা শরীর, পরনে লাল শার্টটায় কালো রঙের চেক দাগ, অর্ধেক মাথা তার ছাইরঙ্গা জিন্স প্যান্টের ভেতর ইন করে ঢোকানো, হাত দুটো গুটিয়ে কুনুই অবধি এসেছে, লম্বা কোকড়া চুল উপরে পনিটেল করে বাঁধা, কখনো ঘাড় নাড়ানোর সাথে হেলছে দুলছে। দুপাই দুখানা চটির টাস টাস শব্দ তুলে মেয়েটা এসে থামল হেতাই, কপাল কুঁচকে বলল, চিল্লাচ্ছ কেন? কি করলাম দেখোনি? আগে আমি ওয়াটার নেব, তারপর সবাই। কেন তুই আগে নিবি কেন? তুই কি আগে আসছস? এইখানে পানি নিতে হইলে লাইনে খাড়াইতে হয়, যা পিছে গিয়া খাড়া। হট ইউ সে? আমি পেছনে স্ট্যান্ড করব? ইউ পাগল মহিলা! তুষি কখনো পেছনে স্ট্যান্ড করে না, ওকে? তুষি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকেই শুরু হয়। রুমা বিরক্ত গলায় বললেন, আবার শুরু হইল। এই মাইয়া যখনই পানি নিতে আইব একটা না একটা কাছে লাগবই এইখানে। এটা কি তোর মামার বাড়ি পাইছস তুষি? আমরা ঘন্টা ধরে লাইনে খারামু আর তুই আইয়াই পানি লইয়া যাইবি? তুষির চেহারা অপরিবর্তিত, হাবভাবেও হেলদোল হলো না, মাথা চাড়িয়ে বলল, বললাম না আগে আমি ওয়াটার নেব। এত কথা তো বলতে ভালো লাগে না। আই নট লাইক দিস। রোকেয়া মুখ কুচকালেন। আহ, ইংরেজি বইলা ভাব দেখাচ্ছস? পড়ছস তো ওই ক্লাস 3 অবধি। তোর পড়ালেখার দৌড় বুঝি আমরা জানি না? পড়াশোনা নিয়ে খোঁজা। তুষির ভীষণ সম্মানে লাগলো, চোখ পাকিয়ে বলল, হাউ সাহস অফ ইউ! একদম ফালতু টক করবে না। তাও তো আমি স্টাডি করেছি। তোমরা তো স্কুল আই দিয়েও দেখোনি। আই বুঝেছো তো? চোখ চোখ, মূর্খ মুরব্বী কোথাকার। তিনি চোটে বললেন। এই তুই এই বাজে কথা কবি না কিন্তু। তুষিও পাল্টা খেপে বলল, আই রাঙাছো কাকে? ভুলে যেও না আমি কে। দি সেলিব্রিটি তুষি, এই বস্তিতে যাকে সবাই এক নামে চেনে। তোমাদের কজন চেনে শুনি দ্য সেলিব্রিটি তুষি? রুমা ভিংচি কাটলেন, কণ্ঠে বিদ্রুপ। ওহ রে, আমার সেলিব্রিটি করস তো চুরি। চুর আবার কখনো সেলিব্রিটি হয়? তুষি বড় বড় চোখ গুরুতর হলো। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনল যেন। আঙ্গুল তুলে বলল, এক্সকিউজ মি, হু চোর? একদম আমার চোর টক করবে না। ঘাপটি মেরে চুরি করি না আমি। দিনের বেলায় বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ম্যানদের পকেট মারি। এখন অবধি 500 লোকের পকেট কেটেছি আমি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। ধরা পড়া তো অনেক লং ব্যাপার। এটা আর চুরি এক না, হ্যাঁ? অবশ্য ইউ কি বুঝবে? মুহূর্ত শুধু বরের পকেট কাটার। এসবের জন্য তো যোগ্যতা লাগে, বুঝলে? বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্যাক ব্রাশ করলো তুষি। চোখে মুখে কি গর্ব। বাকিরা মুখ চাউচেই করলেন, চেহারা তাদের হতবুদ্ধি ভাব। পকেট মার তো যোগ্যতা লাগে, তুষি বলল। যাকগে, হেব্বি বাজে টক করেছ। নাও সরো, ওয়াটার নেব। এগোতো নিলেই ফের বাদ সাধলেন রোকেয়া। না, আগে আমি আইছি, আগে আমি নিমু। তুষি চসূচক শব্দ করল, ডিসকাস্টিং। ইউ ভালো ভালো ডোন্ট গো, তাই না? ঠিক আছে, আসো মারামারি করি। ইউ জিতে ইউ নেবে, আই জিতলে আই। দুহাতের মুঠো করে শরীরটা একটু পেঁচালো তুষি। বক্সারদের মতো হাব ভাব করে বলল, কাম, এসো। এ যাত্রায় নিভে গেলেন রোকেয়া।
তুষির চালচলন ছেলেদের মতো, বড় ব্যাটা ছেলেদের পোশাক, মেয়েলি কোনো স্বভাবই নেই, বড্ড মারকুটে গোছের। সেবার তো বস্তির আক্কাসালি ওকে চোখ টিপিয়েছিল বলে একেবারে মেন পয়েন্টে ব্রেক কষে দিয়েছে। এমন ডান পিটে মেয়ের সাথে গায়ের জোরে পারবেন না তিনি, কিন্তু সংখ্যার চাপ মুখোপরে ফেলতে দিলেন না তিনি। কণ্ঠের ধার বজায় রেখে বললেন। ডর দেখাস আমারে? তুষি ফের হাতটা চুলে বোলালো। ওয়াই ভয় দেখাবো? এসো, তারপর আন্ডারস্ট্যান্ড করবে, ওকে? এতক্ষণের এই তর্কে বিরক্ত বাকিরা। তুষি গা গোয়ার, সবার আগে পানি নেবে মানে নেবেই। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে এদের একজন বললেন। তিন্নির মা, ওরে যাইতে দাও। এই মাইয়ার লগে মুখ লাগাইয়া বস্তিতে কেউ জিতছে কখনো? যা তুষি, তুই পানি নিয়ে যা। তুষি প্রসন্ন হাসলো, মাথা নাচিয়ে বলল। ভেরি গুড। থিঙ্ক হচ্ছে এই বস্তিতে একজনই ইন্টেলিজেন্ট আছে যে আমায় খুব ভালো করে চেনে। দেখি সরো তো। রোকেয়া মুখ ঝামটালেন। তুষি যাই এলো না। গুনগুন করতে করতে কলসিতে জল ভরল সে। অত বড় ভারী কলসি কোমরে না দিয়ে সোজা তুলে ফেলল কাঁধে। ফরফর করে হেঁটে গেল। তারপর রোমা নাকমুখ কুচকে বললেন। এটা মাইয়াকে কইব চলন চালন বেড়াগো মতো। এইটাতে কোন দিন বিয়া করব কেউ? ট্যাপের জায়গা পেরিয়ে আসার পর একটা ছোটোখাটো খেলার মাঠ পড়ে। এখানকার পুকুরে ভরে বানানো এটা। 12-13 বয়সী 7-8 জন ছেলে খেলছিল সেখানে। একটা ফুটবল ঘিরে ছোটাছুটি ওদের। কারো গায়ে জামা নেই, ধুলো ময়লা মেখে একশেষ সব। তুষিকে দেখেই ডাকলো একজন। ওস্তাদ, আজকে খেলবা না? ও উত্তর দিল চেঁচিয়ে। নো, টুডে আমি বিজি। চলে যাওয়া তুষিকে দেখে বিড়বিড় করলো কিশোর। আবার ইংলিশ কয়, কইতে যাইয়া দাঁত ভাঙিয়া ফেলায়, তাও শিক্ষা হয় না। তুষির হাঁটার গতিতে নম্রতা নেই। কেমন হনহনিয়ে এলো ঘরে। টিনের তৈরি খুপড়ি এটা। ভেতরে ঢুকে ডাকলো। দাদি, ও দাদি, ইয়োর ওয়াটার এনেছি। হাসনা পানু উঠে এলেন, মুখখানা কালো। সাদা থানে ঘেমে যাওয়া ঘাড় মুছে বলেন। ওই কোনায় রাখ। তুষি তাই করলো। কলসি রেখে সোজা হয়ে বলল। অল ফিনিশ। শোনো দাদি, স্কাই মেঘলা, বৃষ্টি ইজ কামিং। একটু খিচুড়ি কুক করো না। হাসনা পানু অতিষ্ঠ গলেই বললেন। উফ, হয় তুই বাংলা কথা কই না এলে বিদে হয় এনতে। তোর এই ভাঙ্গা ভাঙ্গা ক্যাসেটে ইংরেজি আমি আর নিবার পারি না বাপু। তুষি হুঙ্কার ছুল। নিউজদার দাদি, আমার ইংরেজি নিয়ে কিছু বলবে না। হাসনা বুঝলেন না, চোখ গোটালেন প্রশ্নে। নিউজদার হেডি কি কয়? তুষির কণ্ঠে অসন্তোষ। এটাও জানো না? নিউজ মানে খবর, খবরদার। তিতি বিরক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা। তোর লগে কথায় বাড়ায় পাগলে। আমি যাই কাম করি। হাসনা বানু শোবার ঘর ছাড়লেন। এই বাড়িতে 2টো রুম, পাশে ছোটোখাটো একটা রান্নাঘর। তাতে কোনো রকম একজন বসে উনুনে হাত জ্বালানো যায়। তুষি গিয়ে ছোট টেবিল ফ্যানে সুইচ টিপল। ফুরফুরে হাওয়ার সামনে বসে কলার ঝাড়ল শার্টের। হাত পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে, আবার হাজির হলেন তিনি। থম করে জানালেন। আজকে খিচুড়ি হবে না। বাধা পেয়ে তুষি আর শুলো না, কপাল কুচকে বলল। হবে না? ওয়াই? খিচুড়ি রান্নু কি আমার মাথা দিয়া? বাইতে চাউল ডাল কিছু আছে? শস্য কবে বাজার করছিল কত? তুষির মনে নেই, মাথা নেড়ে বলল। সেটা তো থিঙ্ক করতে পারছি না। থাক, নো চিন্তা। আমি নাও গিয়েই বাই করে আনছি। কি দিয়ে আনমু? গোলাপের আগে চাইলে টিয়াও বাকি আছে। এইবার গেলে কোনো কিছু দিব? তুষির বিশেষ উদ্বেগ এলো না, উল্টে হাসলো দাঁত মেলে। বিফোর গো, তারপর সি। ঘাড় ঘুরিয়ে ফুরফুরে ভঙ্গিতে চলে গেল মেয়েটা। প্রস্থান দেখে হাসনা মাথা নাড়লেন দুপাশে। চোখে মুখে এক আকাশ বিরক্তি চেপে বলেন। আবার ইংরেজি? বস্তির এ মাথায় বড় বাজার বসে, এই তো মেন রোডের পাশেই এটা। চৌমাথা পেরিয়ে ওই পাড়ের দোকানটায় এলো তুষি। গোলাপ তখন ক্যালকুলেটর টেপাই ব্যস্ত। মম কার্ডের ফর্দ মিলিয়ে হিসেব করছে কিশোর। সে এসেই বলল। গোলাপ চাচা, কুইক করে 2 কেজি চাল আর হাফ কেজি ডাল দাও তো। মানি 2 ডেজ পরে দিয়ে যাব। কণ্ঠ শুনেই তড়িৎ কাজ থামিয়ে চাইল গোলাপ। মুখ গোজ করে বলল। ও নামে ডেকো না,
বুকে বড় ব্যথা পাই। তুষি ফোঁস করে শ্বাস ফেলে হাসলো, টেনে টেনে বলল। তাহলে কি ডাকবো? গোলাপের ঠোঁটে লাজুক হাসি, তোমার যা ইচ্ছা। ওর কণ্ঠে রসিকতা। গোলাপ ভাই ডাকি? গোলাপ মন খারাপ করে বলল। আবার ভাই কেন? তুষি ঠোঁট চেপে হাসলো, সুর দিয়ে ডাকলো। গপু, গপু শুনছো? গোলাপ মুচড়ে উঠল খুশিতে, লজ্জে ফোলা গাল নিয়ে বলল। কি সুন্দর করে ডাকলে তুষি। বলো না তোমার কি চাই? ওই যে 2 কেজি চাল আর হাফ কেজি ডাল, পরে টাকা দিয়ে যাব। আমার কাছে আবার টাকা কি জিনিস? বলেই হাত চালালো গোলাপ। বড় বড় পলিথিনে চাল ডাল ভরে এনে বলল। চাল 2 কেজি দিলাম, কিন্তু হাফের জায়গায় ডাল 1 কেজি দিয়েছি। এই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি। তুষি গালে হাত দিল, অবক্ষর ভান করে বলল। হায়, তাই? ঠিক আছে, অনেকেই আমাকে ভালোবাসা দিতে চায়, তবে তোমারটা নিলাম। তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেয়েটা। গোলাপ প্রস্তাব ছুল ফিসফিস করে। রাতে দেখা করতে আসবে ওই সেরেজ গাছের নিচে। তুষির উত্তরের আগেই এক লোক এসে দাঁড়ালেন, মোটামুটি বয়সের পুরুষ বলা যায়। ওনাকে দেখে থামলো গোলাপ। প্রেমের আলাপে বিঘ্ন পাওয়াই নাখোশ হওয়ার সাপ বসলো মুখে। জিজ্ঞেস করলো গম গম করে। কি চাই? লোকটা জিভ নাড়িয়ে একটা বড় লিস্ট বলেন। 2 ডজন ডিম, দুধ, আরও কত কি। কাস্টমারের সামনে গোলাপ পিসের সুবিধা পেল না। হুকুম মানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চলল। লোকটা ব্যঞ্জন নিয়ে ঠোঁটে চাপলেন। দোকানে ঝুলন্ত লাইটার তুলে জ্বালালেন মাথাটা। তুষি পলি নিয়ে পাশ কাটতে গেল, আচমকা ধাক্কা লাগলো গায়ে। ডালের প্যাকেটটা মুড়ে খসে মাটিতে পড়ে গেল। লোকটা চমকালেন কিছু, ঘুরে চাইতে দারুণ করে হাসলো তুষি। সরি, নট সি ইউ। সুন্দরী মেয়ে দেখে আটখানা ভদ্রলোক, তার ওপর এত মন কাড়া হাসি। ঘন ঘন ঘাড় নেড়ে বলেন। না না, কোনো সমস্যা নেই। তুষি যেন লতিয়ে গেল। হেলাই পড়ে থাকা ডাল দেখিয়ে বলল। একটু তুলে দিন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সানন্দে যুগে ডালের পলি তুললেন তিনি, সোজা হয়ে হাসলেন। নিন। তুষি ধরল। থ্যাঙ্কস। আর একটাও কথা নয়, কেমন ঝড়ে বেগে পাশ কাটালো মেয়েটা। ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে। আর একটু কথা বাড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু তুষি দিল না। এই হা করে থাকা গোলাপের পছন্দ হয়নি, গজগজিয়ে বলল। আর কি চাই? লোকটা ফিরে যান। কত হলো? 535 টাকা। মুখ ভার করে জানালো গোলাপ। লোকটা পকেটে হাত দিলেন মানি ব্যাগ বের করতে। পিলে চমকালো তখনই। এ কি, মানি ব্যাগ কই? হাতানোর গতি বাড়ালেন তিনি। এ পকেট ও পকেট ঘেটে উদ্ভ্রান্ত চোখে চারপাশ দেখলেন। দুশ্চিন্তায় একসা হয়ে বলেন। আমার মানিব্যাগ, আমার মানিব্যাগ কোথায়? গোলাপ কিছুক্ষণ দেখে কিছু একটা ভাবলো, দীর্ঘশ্বাস ফেলে শুধালো। পাওয়া যাচ্ছে না? না, এখানে আসার আগেও তো ছিল, এখন পাচ্ছি না। গোলাপ নিষ্প্রভ কেমন করে আওড়াই। তাহলে আর পাবেও না। লোকটা বুঝলেন না, ব্যতীত চোখ আশেপাশে তখনও। টাকা না থাকলে এখন বিল মেটাবেন কি করে? বস্তির ভেতর ঢুকেই মানিব্যাগ বের করলো তুষি। ভেতরে 500 টাকার কয়েকটা করকরি নোট, অল্প কিছু খুচরোও আছে। সব হাতে নিয়ে বাকিটা উল্টে পাল্টে দেখলো। ও না, আর কিছু নেই, কাগজপত্রে ভরা। এসব ওর কাজে নয়। নোটের গায়ে চুমু খেয়ে মানিব্যাগটা ছুঁড়ে ফেলে দিল সে। টাকা গুনতে গুনতে বলল। হ্যান্ডে মানি চলে এসেছে। টুডে শুধু খিচুড়ি না, একটা মুরগিও বাই করে নেব, জমিয়ে ইট করা যাবে। ওফ। চ্যাপটা পুরনো উঁচু ভবন, ভেতরে গমগমে আবহ। এদিক হতে ওদিকে ব্যস্ত মানুষের যাতায়াত। মাথার উপর কতগুলো ক্যাটক্যাটে ফ্যানের তাণ্ডবে খাকি পোশাক পরা মানুষগুলো অথিতু বেশ। দুদণ্ড ফুরসরত নেই বসে কেউ। দুদণ্ড ফুরসরত নিয়ে বসে নেই কেউ। নিয়ম শৃঙ্খলার একেবারে উপচে পড়া পরিবেশ যাকে বলে। এসবের মাঝে লম্বা পায়ে কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরীফুল। এই বিশাল থানায় এসআই তিনি। সোজা এসে ঢুকলো ভেতরে, কপালে আঙ্গুল মিশিয়ে সালাম ঠুকে বলল। স্যার, একটা মেয়ে কমপ্লেন লেখাতে এসেছে, বলছে আপনার সাথে দেখা করবে, খুব জোরাজোরি করছে আর কি। ওপাশের পুরুষটি দাঁড়িয়ে বিশাল তাকের খাঁজ থেকে ফাইল তুলছেন হাতে। কথা শুনে প্রশস্তে চওড়া সুগঠিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে। সুষম চেহারা, ফ্যানের তোড়ে মাথার ঘন কালো ক্ষুদ্র চুলের
এক অংশ নড়ছে। দীপ্তিময় দূরদর্শী চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার। ধারালো নাকের পাটা যেন তথাপি তীরের ফলার মতো। চমৎকার পুরুষটি উত্তর দিতে ভুরু কোঁচকাল। হালকা রঙের ত্বক, ভাঁজ বসালো কপালে এসে খুব ছোট্ট শব্দে আওড়ালো। তো না মানে স্যার, রেপ কেস। কি করব বুঝতে পারছি না। বাইপেসে ফোলা হাত দিয়ে ফাইলটা চট করে বন্ধ করলো পুরুষ। চোখ মুখ দেখেই যেন প্রশ্নটা বুঝে ফেল শরীফ। নিজে জানালো, আমি বাইরে বসিয়ে রেখে এসেছি স্যার। ডাকো। শরীফের ভেতর উস্কো খুশকে ভাব। সেকেন্ড খানেক পার হলো, জায়গা থেকে নড়ল না। চেহারায় পিস্তর দোনামোনা দেখে প্রশ্ন এলো, কি সমস্যা শরীফ? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজাই, কথাতে মিনমিনে ভাব। না মানে স্যার, কমপ্লেনটা এমপি ছেলের নামে। শোভিত পুরুষের চোখ দুটো ধপ করে উঠল। ইঙ্গিত বুঝে চল শক্ত হলো নিমিষে। দরদ স্বরে বলল, সো হোয়াট? তোমাকে ডাকতে বলেছি, ডাকো। শরীফ থমকালো খানিক। সামনের মানুষটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু উচ্চতা থেকে পদ সব কিছুতেই এগিয়ে। তেজদীপ্ত চোখ হতে সূক্ষ্ম মুখের গড়ন সব চকচক করছে আত্মগরিমায়। টেবিলে রাখা নেমপ্লেটে একবার চোখ রাখল সে। সফেদ করা বাল্বে জলজল করছে এএসপি ইয়াসির আবরার স্বার্থ। অগত্যা মাথা নাড়ল শরীফ। ফিল মিনিট কয়েক পর সাথে 22-23 বছর বয়সী একটি মেয়ে জড়সড় হয়ে এসে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির সামনের চেয়ার দেখালো। বসুন। মেয়েটি বসল, দেহে সংকোচ, চাহনিতে ভয়। আপনার নাম? ফারিন ইসলাম। ইয়াসির মেয়েটির চোখের দিকে চাইল। একেবারে তরাক দৃষ্টিতে রাগঢাক নেই, পূর্ণ তীক্ষ্ণতায় মেপে নিল কিছু। জিজ্ঞেস করলো হাস্যহীন, বলুন কি হয়েছিল? মেয়েটি মাথা নামালো, মুখ হবে অস্বস্তি। পরপর চোখ গিলতে দেখে চুপচাপ পানি গ্লাসটা ঠেলে দিল ইয়াসির। খান, সময় নিন, তারপর শুনছি। ফারিন হাত বাড়িয়ে গ্লাস নেয়, ফাঁকা করে এক শ্বাসে, যেন বহুদিন জলের ছোঁয়া পায়নি। তারপর ঠোঁট মুছে দম নিল। আস্তে ধীরে বলল, আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ সেকেন্ড ইয়ার। রুহান আমার ব্যাচমেট। কদিন ধরেই খুব বিরক্ত করছিল, আজেবাজে প্রস্তাব দিচ্ছিল, রাজি হইনি। শেষে সেদিন মাঝরাতে ফোন করে খুব হম্বিতম্বি করে, তুলে নিয়ে যাবে এই সেই। কথা শুনেই বুঝেছিলাম ও ড্রাঙ্ক, সেজন্য অতটা আমলে নেইনি। গত বুধবার টিউশনি করিয়ে হোস্টেলে ফিরছিলাম, আনুমানিক 9টা বাজে তখন। আচমকা রুহান গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো, সাথে আরও দুজন। তারপর আমাকে টেনে হিঁচড়ে। বাকি কথার আগেই হু হু করে কেঁদে উঠল মেয়েটা। ফুপিয়ে ওঠাই দাঁত সামলাতে সময় লাগলো বেশ। একচোট অশ্রু বিসর্জনে ইতি টেনে বলল, বৃহস্পতিবার ও আমাকে হোস্টেলের রাস্তাতে ফেলে রেখে যায়। আমার তখন সেন্স ছিল না। চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখি। সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম, কিন্তু রুহানের কথায় জানার পর কেউই কেস নিতে চাচ্ছে না, উল্টো আমাকে কথা শুনিয়ে বের করে দিচ্ছে। বাবা মাও আমার পাশে নেই, ওনারা চাইছেন না আমি এসব জনে জনে বলে বেড়াই, তাহলে সম্মান যাবে, সমাজ আমাকে থুতু দেবে। কিন্তু স্যার, আমি দিনের পর দিন মরার মতো বাঁচবো, আর রুহান এত বড় একটা ক্রাইম করেও বুক ফুলিয়ে ঘুরবে? এদেশে কি আসলেই অন্যায়ের কোনো সঠিক বিচার নেই? ইয়াসির নিশ্চুপ। তার নিম্নাষ্ট দাঁতের নিচে প্রখর মনোযোগে ভাবছে কিছু, কিন্তু শরীফ চুপ থাকতে পারেনি। কর্কশ ভাষায় বলল, দেখুন, এসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না। এখানে প্রমাণ চাই, সাক্ষী চাই। এমন মুখে মুখে তো আর অভিযোগ নেওয়া সম্ভব না। আপনার কাছে প্রমাণ আছে? ইয়াসির তপ্ত চোখে চাইতেই মাথা নোয়ালো সে। আমতা আমতা করল, না মানে স্যার, আমি তো। চুপ করে দাঁড়াও। গর্জনে শরীফের মুখটা ছোট হয়ে এলো, কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল, আমার কাছে কিছু প্রমাণ আছে। ও আমাকে হুমকি দিয়েছিল, সেই কল রেকর্ড, ওর পাঠানো আজে বাজে মেসেজ, আর আমাদের হোস্টেলের রাস্তার সিসিটিভি ফুটেজটা। ওখানে নিশ্চয়ই এসব রেকর্ড হয়েছে, আপনারা তো চেক করলেই পাবেন। এসবে নিশ্চয়ই বোঝা যাবে আমি মিথ্যা বলছি কি না। মেয়েটির চোখে আসা প্রশ্নের উত্তর পেয়ে একটু সাহারা পাওয়ার ইচ্ছে, কিন্তু ইয়াসির উত্তর দিল না। তার ভাবনা কাটেনি ও ফের বলল, স্যার, আমি আপনার ভরসাতেই এখানে এসেছি। আমার এক বন্ধু আপনাকে চেনে, ওই বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার।
অপরাধের সাথে আপোষ করেন না শুনেছি। আপনাকে থানায় খুঁজেও এসেছিলাম, পাইনি দেখে এখানে। মাঝপথে হাত তুলে থামালো ইয়াসির, বলল, এত এক্সপ্লেন করতে হবে না। আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান, বাকিটা আমি দেখছি। শরীফ, মিস নেহাকে ডাকো। মাথা নাড়ল শরীফ। হাঁক ছুলে ছুটে এলেন নেহা। সালাম ঠুকতেই ইয়াসির বলল, ওনার স্বীকারোক্তির একটা ভিডিও ক্লিপ নিন, এরপর মেডিকেল টেস্ট হবে। এই জি স্যার, আপনি আসুন আমার সাথে। শেষটুকু ফারিনকে বলেন নেহা। মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেন, মুখমণ্ডলে স্বস্তি। মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে, হয়তো ইজ্জত ধরনের সুষ্ঠু বিচার পাবে সে। ততক্ষণে ইয়াসির উঠে দাঁড়িয়েছে ব্যস্ত ভঙ্গিতে, মাথায় পুলিশি টুপিটা চাপালেন, দুহাতে এগিয়ে এলো শরীফ। ভেতরকার উৎকণ্ঠা গিলে বলল, এখন কি করব স্যার? জিপ রেডি করো। ভদ্রলোকের চেহারায় বিদ্যুৎ স্ফুরণ। স্যার আপনি কি? মাঝপথেই দগদগে স্বরের জবাব এলো। আই এম গোয়িং টু অ্যারেস্ট দ্য বাস্টার্ড। শরীফ আতকে উঠেছে। ইয়াসির এলাকার অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি, তাই ভালো করে কিছু জানে না। এই এমপি তো যে সে লোক নয়, এর অনেক জায়গায় হাত। তারপরও আবার কমিশনারের চাচাতো ভাই বলতে চাইল। স্যার কোনো সমস্যা হলে? ফিরে চাইল ইয়াসির, স্থূল ভ্রুটা তুলে শুধালো, কিসের সমস্যা? না মানে স্যার, এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো। চাকরি নিয়ে কোনো? এফআইআর লেখা হয়েছে? কথার মাঝে হঠাৎ প্রশ্ন। শরীফ ঘাবড়ে গেল যেন। এই বাক্যের এই উত্তর সে আশা করেনি। একটু থমকে বলল, জি। সাক্ষী রেডি? জি। প্রুফ? এবারও একই উত্তর এলো। জি মানে সব রেডি। ইয়াসিরের স্বর অটল। নো মোর দেন। সময়ের কাজ সময় করা পুলিশের দায়িত্ব শরীফ। এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার মারপিট শেষে গিয়ে পৌঁছবে। একটা মেয়ে রেপড হয়েছে আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো? মুখের উপর কঠোর জবাবে শরীফ মাথা নিচু করল। সরি স্যার। ইয়াসির কিছু বলল না, তথাপি পায়ে হাঁটা ধরল ঘুরে। অগত্যা মুখ গোজ করে পিছু নিল সেও। এতদিন কি আরামটাই না সে থাকতো এখানে। কর্তৃপক্ষ যে কার বুদ্ধিতে ইয়াসিরকে এই থানার দায়িত্ব দিয়েছে, সারাক্ষণ শুধু রুলস আর জ্ঞান। ধুর। জিপ রেডি। আরও কজন পুলিশের সাথে একজন মহিলা কর্মচারীও আছেন। ইয়াসির ওঠার সময় মুঠোফোন বাজল। সিটে বসতে বসতে কানে গুজল সে। ওপাশ থেকে মা হড়পড়িয়ে বলে উঠলেন, কি রে স্বার্থ, কোথায় তুই? ডিউটি টাইম মা, কোথায় থাকবো তাহলে? এখনো থানায়? আমি যে সকালে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাব। তো যাও, আমাকে বলছো কেন? ওমা, এ আবার কি কথা? আমরা একা গিয়ে দেখব, তুই দেখবি না? জরুরি কাজে যাচ্ছি, এখন এসব হবে না। তোমরা গিয়ে দেখে এসো। মা মন খারাপ করলেন। তোকে ছাড়া কিভাবে যাই? ইয়াসির নিরুৎসাহিত কেমন কাঠখোট্টা বলল, তাহলে যেও না, রাখছি এখন। বলেই লাইন কাটল সে। শরীফ আলগোছে হাসল। ইয়াসিরের চোখে পড়ল সেটা। সোজা রাস্তায় চেয়ে পড়ল। হাসির কি হয়েছে? ভদ্রলোক ঠোঁট সামলালেও মনের কথাই চাপ পড়ল। বলল রয়ে শুয়ে, না মানে স্যার, ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখাও বাদ দিয়ে দিচ্ছেন। এর আগের বারও এরকম হলো, আজকেও তাই। মেয়েরা এমনিতেই বরে বেশি ব্যস্ততা পছন্দ করে না, সেখানে বারবার এমন করলে তো আপনাকে কেউ বিয়েও করতে ভয় পাবে। ইয়াসির এমনভাবে তাকালো, শরীফের শ্বাস আটকে পড়ল গলায়। ছোট কণ্ঠে বলল, সরি স্যার। সে মুখ খুলো শক্ত বাক্যে। আমার কাছে দায়িত্ব আগে। যে পোশাক পরেছি তাতে বিয়ের থেকে ক্রিমিনাল ধরাটাও আগেই হওয়া উচিত। শরীফের আদলে অন্ধকার। গাড়ি চালাচ্ছে সেই। ড্রাইভিংয়ে হাত ভালো তাই। ইয়াসির কথায় মাথা নাড়ল, ঠোঁটে হাসি এলো না, উল্টো কটমট করে ভাবল, এত ক্রিমিনাল করিস, বেটা তোর বিয়েটাও যেন কোনো ক্রিমিনালের সাথে হয়। সন্ধ্যা নেমেছে। এইসবে মাগরিবের আজান শেষ হইল। মতিঝিল থেকে কারণ বাজার, ব্যস্ত জায়গার সবর আরও বাড়ল তাতে। জ্যাম, হল্লাহল্লি, মানুষের ঠাসা গাদাগাদির মাঝেই এই চায়ের দোকানটায় ভিড় একটু কম। কাছের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন। দোয়া দরুদ পড়ার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যায়। তুষি এসে বসল কেবল, সঙ্গে দুজন আজন্ম চেলা, বাবলু আর টিনটিন। দুটোর ছায়া রূপ প্রতিরূপ আলাদা সব। বাবলু মোটা তাজা, টিনটিন খড়ের মতো শুকনো। একমাত্র মিল হলো এটা দুজনেই তুষির সব কাজের সঙ্গী। দোকানে ঝোলানো ত্রিভুজ পাউরুটি দেখে বাবলু চোখ চকচক করে উঠল।
জিভ দিয়ে ঠোঁটটা চাটলো একবার, আবদার করলো সাথে সাথেই। ওস্তাদ এটা রুটি খাই। তুষির চোখ আশেপাশে, কখনো যাতায়াত করা মানুষের পকেটে, গায়ে ওভাবেই বলল খা। বাবলু খুশি হলো। চটপট প্যাকেটের ভেতর থেকে একটা পাউরুটি বের করে নিল হাতে, আরেকটা তুলে জিজ্ঞেস করলো খাবি? টিনটিন ঘাড় নাড়ল দুপাশে, তার নজর গোল্ডলিপের প্যাকেটে। কিছুক্ষণ চুপ থেকে বলল ওস্তাদ আমি হাট্টা বাড়ি খাইছি। চোখ পাকিয়ে ফেলল তুষি, রেগে মেগে বলল ওয়ান চর মারবো। এই বয়সে স্মোক করবি? লজ্জা করে না? স্টুপিড কোথাকার, অন্য কিছু খা। ধমক খেয়ে চুপসে গেল টিনটিন, মুখ গোজ করে বলল তাহলে বিস্কুট আর চা খাই। চা আদা চা দাও একটা, কাপ কিন্তু ভালো কইরা ধোবা। দোকানে মেজাজ ভালো না, এতটুকু ছেলের ফরমেশ সেটা আরও বিগড়ালো। চোটে বললেন সবাইরে যেমনি দেই অমনি দিমু, পছন্দ না হইলে বাইতে কাপ লইয়াই। টিনটিন আর কথা বাড়ল না, কি বলবে। বয়াম থেকে বিস্কিট তুলে চুপচাপ খেতে বসলো তাই। তুষি ঘাট ডলতে ডলতে চারপাশ দেখল কয়েকবার, ধরার মতন পাখি নেই। আজকে পুরো দিনটাই খারাপ। মাত্র 5টা পকেট কেটেছে, যা ওর রেকর্ডে সবচেয়ে কম। এখন একটা বড় দাও, মারতে না পারলে তো কাল দুপুর অবধি ঘুম হবে না। তুষি কিছু নিজস্ব নিয়ম আছে, সপ্তাহে 6 দিন চুরি টুরিতে কাটালো, রবিবারও ও বেলা করে ঘুমাই। ওই দিন ওর সাপ্তাহিক ছুটি, হিসেব মতো কালই রবিবার। অন্তত মনকে আনন্দ দিতে একটা বড় ঘুঘু না ধরলেই হচ্ছে না। কিন্তু এরকম কেউ নেই দেখে হতাশ হলো তুষি। টিনটিনের পাশে বসলো ধপ করে, চসূচক শব্দ করে বলল দে নট গুড, বুঝলি? টুডে কাল কারো পকেটেই বেশি মানি থাকে না। টিনটিন ফিরে চাইল। টুডে কাল কি ওস্তাদ? তুষি রেগে রেগে বলল এই জন্যেই বলি স্টাডি কর। এইটুকু ইংরেজিও পারিস না, গর্ধব কোথাকার। টুডে অর্থ হচ্ছে আজ, মানে আজকাল। আন্ডারস্ট্যান্ড? বাবলু খেতে খেতে মাথা নাড়ল, অর্থাৎ বুঝেছে। তুষির গলা শুনে কাজ ফেলে তস্ত্র ফিরে চাইলেন দোকানি। হেরে গলায় বলেন ওই তুষি, ওই তুই টাকা আনছস? তুষি জিভ কাটল, চোখ দুটো বড় হলো অমনি। এই রে, ব্যাটা আবার ধরে ফেলেছে। এর কি টাকা ছাড়া মাথায় কিছু নেই নাকি? তুষি ঘুরল না, বসে রইল গাঢ় হয়ে। দোকানি চড়া কণ্ঠে বলেন এদিকে ফের কইলাম, তুই কি শুরু করছস? 3 মাস ধইরা ঘুরে আস আমারে। 2300 টাকা পাই তোর কাছে, চাইলে এই কাজ পরে দিবি। আর এই যে তোর চ্যালারি খাইতেছে, এগুলার বিল দিব কেডা? মাইয়া বইলা কিন্তু সব সময় পার পাবি না কইলাম। তুষি হাসি হাসি মুখ করে ফেলল, সুন্দর করে বলল মানি আমি গিভ করবো চাচা। ওয়াই অ্যাংরি ইউ? খাতায় রাইট করে রাখো। ভদ্রলোক খেপে বলেন থামা তোর ইংলিশ, টাকা বাইর কর আগে। আরে নাও মানি হয়ে পাবো, পরে গিভ করবো বললাম না। আপাতত কাজে এসেছি চাচা, নো ডিস্টার্ব মি প্লিজ। তোর আবার কাম, ওই তো খুঁজতাছস কার পকেট মারা যায়। এই আমি কিন্তু আগেই কইয়া রাখলাম, আমার এইখানে কাস্টমার আইলে কিন্তু এইসব করবি না। তুষি বিরক্ত হলেও চুপ রইল। এরকম কত দোকানে যে ওর ধার দেনা আছে। পাশের দোকানে টিভি চলছিল সে সময়। বিকেলে গরম খবর, এমপি রুস্তমের ছেলে রেপ কেসে গ্রেপ্তার। অনেকেই উৎসুক হয়ে দেখছে। গ্রেপ্তার করা অফিসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা। তুষি একবার তাকে চোখ সরালো, ওর এখন টিভিও ভালো লাগছে না। আচ্ছা মুসিবত তো, 7টা বাজতে চলো, কাউকে পাবে না নাকি? সন্ধ্যাটা কি ওর এমন বাসি মুখে কাটবে? রুস্তমের ছেলের নাম রুহান এহমাদ, 1 নম্বরের লম্পট যাকে বলে। ফাইন মেয়েটাকে কদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সেদিন হোস্টেলের রাস্তা থেকে তুলে নেয়, রেখে যায় 2 দিন আগে। ওই 2 দিন ধরে মেয়েটা থানায় 2বার ঘুরতে ঘুরতে কাহিল। শেষে খোঁজ পেয়েছে ইয়াসিরের। ছেলে গ্রেপ্তার হওয়ার খবর বাতাসের গতিতে রুস্তমের কানে পৌঁছে গেল। রুহানের 2 হাত করাই আটকে, নাকের এক পাশ কাটা, বৃত্তকার ছিদ্র হয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শার্টের কলার ইয়াসিরের মুঠোতে। ছেলেটাকে হিড়হিড় করে টানতে টানতে জিপে তুলছে সে। পুরো দৃশ্যটাই রুস্তমের শরীর টকবক করে উঠল। তস্ত্র ফোনটা দূরে ছুঁড়ে মারলেন। পাশে দাঁড়ানো নিয়াজ ভয় পেল একটু। ফোনটা ওর। রোহানের সাথে ক্লাবেই ছিল সে সময়। এত ফুর্তি নিয়ে নাচছিল ছেলেটা। হুট করে ইয়াসির এসে সব পণ্ড করে দিয়েছে। রুস্তম চিল্লিয়ে বললেন আমার পোলার গায়ে হাত তুলছে ওই 2 পয়সার পুলিশ, মারছে ওরে। নিয়াজ আনত ভাবে ঘাড় নাড়ল। উত্তর হ্যাঁ।
ইয়াসিকে দেখার পর প্রথম দফায় রোহানের ভাবান্তর হয়নি, গ্রেপ্তারের কথাতেও না। হেসে উড়িয়ে দিয়েছিল। একচোট অসভ্যতা হিসেবে গ্লাসে থাকা মদ ছুঁড়েছিল ইয়াসিরের মুখে। ব্যাস, এক প্রকাণ্ড ঘুষি মারল ইয়াসির। রোহানের মাতাল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে ছিটকে পড়ল টেবিলে। রুস্তম উঠেই নিজের কলার চেপে ধরলেন। ভরকালো ছেলেটা। গোল চোখ তুলতেই রুস্তম দাঁত পিষে বলেন, ওই নাটকের ফুত আমার পোলারে মারছে। আর তুই কই ছিলি তখন? কই ছিলি? তোরে কি আমি ঘাস খাওয়াইতে রাখছি? নিজের থুতনি নেমে এলো বুকে। ইয়াসির হঠাৎ হারুনের উপর চড়াও হওয়ার ও হক চুকিয়ে গেছিল। দলবল ডেকে যে বাধা দেবে সেই সাহস কুলায়নি। সেই সাহসে কুলায়নি। এমন ক্ষিপ্ত বাঘের মতো চোখমুখ লোকটার এর আগে এই অফিসারকে ও দেখেনি কোথাও। কিন্তু এসব রুস্তমকে কিভাবে বলবে? ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল। শুনলেই চাকরি শেষ। রুস্তম রাগ গিলে নিলেন, ছাড়লেন কলারটা। ঘন শ্বাস ফেলে বললেন, কমিশনারে ফোন লাগা, দেখি কার এত ক্ষমতা আমার পোলারে জেলে আটকায়। ইয়াসিরের জিপ তখনও ব্যস্ত রাস্তায় ছুটছে। থানায় পৌঁছায়নি ওরা, অথচ এর মধ্যেই পুরো মিডিয়া পাড়া নতুন খবরে গরম হয়ে গেল। ক্লাব থেকে রুহানকে নিয়ে জিপে তোলার সময় কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটে, সে নিয়েই মাতামাতি। হঠাৎ ফোন বাজলো ইয়াসিরের। স্ক্রিনে কমিশনার দেখে যা বোঝার বুঝে ফেলল সে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে অতপর পাওয়ার বাটন টিপল। শরীফের চোখ বেরিয়ে এলো সহসা। ঢোক গিয়েল সে। আর কত সাহস দেখাবে এই ছেলের? কমিশনারের কল ধরবে না বলে ফোনটাই বন্ধ করে দিল। জিপের পেছনে বসে তার দুপাশে পুলিশের লোকেরা, হ্যান্ডকাপে পেছানো হাত দুটো তুলে গাড়ির রডে বেঁধে রাখা মদ খেয়ে টাল ছেলেটা। নাকটাও অবশ ব্যথায়, মাথা ঝুলতে ঝুলতে নেমে এসেছে হাঁটুতে। আচমকা মুখ খুলল রুহান, যেন ভীষণ ক্লান্ত। কোনো মতে চাইল ইয়াসির শুনতে পেল, বলল, পানি দাও ওকে। পাশের একজন জিপ হাতালেন। বোতল খালি দেখে বলেন। ইয়াসির চসূচক শব্দগুলো শরীফকে বলল, গাড়ি থামাও। দ্রুত ব্রেক কষল সে। ইয়াসির বলল, ওর জন্য পানি নিয়ে এসো। শরীফ ঘুরল পেছনে, গলা উঁচিয়ে বলল, স্যার কি বলেন শুনিনি, যাও পানি নিয়ে এসো। ইয়াসির ভুরু বাঁকায়। আমি তোমাকে বলেছি। না মানে স্যার, আমি ওদের একজন যাক না। ইয়াসির কেমন করে চাইল। গুরুতর হলো স্থল স্বর। কেন? তুমি গেলে কি সমস্যা? গুরুতর হলো স্থল স্বর। আহত শ্বাস ফেল শরীফ। অগত্যা সিট বেল্ট খুলে নামলো গাড়ি থেকে। পানির বোতল একটু দূরে, লেন ঘুরতে হবে। ছোট অল্প কোলাহলের রাস্তাটা হেঁটে পার হলো সে। পরনে খাকি রঙের পোশাক দেখে নড়েচড়ে বসলো তুষি। এতক্ষণে নিরস চোখ মুহূর্তে ঝলমল করে উঠল। পানি বড় বোতল চাইল শফিক, সাথে নিজের জন্য একটা ঠান্ডা কোক। তুষি তস্ত্র পায়ে উঠে দাঁড়ালো। টিন টিন খেয়াল করলো ওকে। এগোতে নিলে টেনে ধরলো হাতটা। সতর্ক গলায় বলল, ওস্তাদ পুলিশ কিন্তু। তুষির উদ্বেগ এলো না। ঝুঁটি বাঁধা চুলের গোছা নাড়িয়ে বলল, তো ভয় পাই? আজকে প্রথম পুলিশে পকেট মারবো না, এর আগেও মেরেছি। এইসব পুলিশ হেব্বি ঘুষ ইট করে, ওকে? এদের কাছে প্রচুর মানি। নাও হ্যান্ড ছাড়ো। বাবলুর খাবার চিবুচ্ছে, ওভাবেই বলল, সাইরা দে টিনটিন, ওস্তাদ ঠিক পারবে। এসব ওস্তাদের কাছে বাম হাতের খেলা। টিনটিন ছেড়ে দিল। একটা দোকান পরেই দাঁড়ি শরীফ। তুষি আস্তে করে সেখানে এসে দাঁড়ালো। ওর এক হাত কোমরে, ওনাতে ঘাড় চুলকে চুলকে চারপাশ দেখলো। ঠিক সেকেন্ড কয়েক লাগলো শরীফের মানিব্যাগ নিতে। দৃশ্যখানায় টিনটিন হা করে বলল, ওস্তাদ দেখি সত্যিই পাস, শালার পুলিশ টেরও পাইল না। বাবলু বলল, চুরিতে ওস্তাদের জুড়ি নাই। তুষি ফিরে এসে আবার জায়গায় বসলো। ভর সন্ধেবেলা পুলিশের মানিব্যাগ চুরি, এত বড় কাজ ছিল তার মুখে পেয়ে বিশেষ গর্ব নেই। এসব এখন ডাল ভাত। এত বছরের জীবনে আজ তো নতুন চুরি করছে না। কবে থেকে শুরু হয়েছে তাই মনে নেই। তুষির 500 লিস্টে পুলিশ থেকে শুরু করে বস্তির চেয়ারম্যানও আছে। এখন হাতটা বড্ড পাকা, ভূতের মতো আসে আর যায়। মাঝখানের থেকে হাওয়া হয় মানিব্যাগ। তুষি এক্ষুনি টাকা গুনল না। একটু রিক্স আছে, কিছু ঘটেনি ভাব করে বসে রইল চুপচাপ। চায়ের অর্ডার করলো, সাথে গরম গরম জিলাপি। দোকানে হা করতে গেলেই বলল, দেবো চাচা দেবো, এটার মানে একটু পরে গিভ করব। নাও টি দাও।
বাতায়নে ভ্যাবসা গরম। ইয়াসির নেমে দাঁড়িয়েছে। ফোন বন্ধ করার আরেক বিপদ হলো, মা কল করে না পেলেই একোষা চিন্তিত হবেন। কিন্তু ইয়াসির এখনই কমিশনারের সাথে কথা বলবে না, আগে ছক সাজাবে তারপর। ও শান্ত চোখে হারুনকে দেখল। এবার মাথা নিচু করে ঝিমুচ্ছে ছেলেটা। মদের তোড়ে হুঁশ নেই। ইয়াসির নিম্নাষ্ট কামড়ে চোখ ছোট করল। এমপি রুস্তম নিশ্চয়ই এতক্ষণে পাগলা সার বনে গেছে। উপরমহল থেকে এ নিয়ে চাপ পড়তে দেরি নেই। কিন্তু ইয়াসিরের অস্ত্র হবে মিডিয়া। একবার নেটপাড়া তোলপাড় হলে রুস্তম কেন, ওর বাপেরও কিচ্ছু করার থাকবে না। আগুনে হাত যখন দিয়েছেন, এত তাড়াতাড়ি থামলে হয়? একটা রেপিস্টকে শাস্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে। শরীফ বেজার মুখে এসে দাঁড়ালো সে সময়। মিনমিনিয়ে বলল, স্যার আপনার কাছে 110 টাকা হবে? ইয়াসিরের চোখে প্রশ্ন। শরীফ খুব মন খারাপ করে বলল, আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। কি? চোখ নিচু করে মাথা নাড়ল সে। মুখে তার শত প্রশস্ত বেদনা। মানিব্যাগে ভালো টাকা ছিল, কখন যে হলো এটা? ইয়াসির হতভম্ব আওড়ালো। একজন এসআইয়ের মানিব্যাগ চুরি হয়েছে, তাও এই সন্ধেবেলা? কি করে যে হলো স্যার বুঝতেই পারলাম না। জিপের ভেতর থেকে একজন বললেন, এই জায়গাটা এরকমই স্যার। ওই যে বস্তিতে দেখছেন, ওখানে চোর শেষরাদের মেলা একেবারে। আসবেন, হঠাৎ দেখবেন পকেট আছে, মানিব্যাগ নেই। ইয়াসিরের মেজাজ চটে গেল। পুরোটা বর্তালো শরীফের উপর। একজন পুলিশ অফিসার হবে সতর্ক সচেতন। তার যদি পকেটের দিকেই নজর না থাকে, অপরাধীদের উপর থাকবে কি করি? শক্ত কণ্ঠে বলো, গাড়ি থেকে বসো, আমি দিয়ে আসি। না মানে স্যার আমি থাকতে আপনি। বললাম তো যাও। শরীফ আর কথা বাড়ল না, এসে বসলো সিটে। ইয়াসিরের কাছে তার ইজ্জতের এক কোনাও বেঁচে নেই। সব কাজের ভুল কেন এই লোকের সামনেই হতে হবে? ধ্যাত। ততক্ষণে দোকানে গিয়ে দাঁড়িয়েছে ইয়াসির। জিজ্ঞেস করলো, বিল কত ছিল? 110 টাকা স্যার। ইয়াসির মানিব্যাগ খোলে। ওপাশ হতে তুষির চিলের নজর ঠিক ওখানেই পড়ল। লাইটের আলোতে কচকচ করছে টাকার নোট। জিলাপি রেখে ঝট করে উঠে দাঁড়ালো ও। আরে বাস, এত মানি? ফিস ফিস করলো বাবলু। ওস্তাদ আবার যাবা? ইয়েস, এত মানি পেলে টুমোরো আরামসে চলে যাবে। টিনটিন বলল, ওস্তাদ আইসকা বাদ দাও। এক পুলিশের পকেট কাটছো, আরেক পুলিশ আসছে, ধইরা ফালাইলে সোজা জেলে। মাউথ বন্ধ কর। অলওয়েজ কাজে বাম হ্যান্ড দিবি না তো। আগেরটার মেরেছি, টের পেয়েছে, এটাও পাবে না। তুষি চলে গেল। টিনটিন বিড়বিড় করলো, বেশি লোভ ভালো না। অ্যাসিড দাঁড়িয়ে ভাঙতে ছিল না বলে আজ তো নোট দিয়েছে। তুষি ফের পেছনে এসে দাঁড়ালো। শরীফ জিপে বসে এদিকেই দেখছিল। তুষির চোরা নজর দেখে কপালে ভাঁজ বসলো তার। এমি কি পকেট মার নাকি? ও হ্যাঁ। ও হাঁ করে ঠোঁট টিপে নিল। যা হচ্ছে হোক, করুক চুরি, নিয়ে যাক স্যারের ওয়ালেট। সব সময় খালি বড় বড় কথা, আজকে বুঝবে কেমন লাগে। তুষি খুব সাবধানে দুটো আঙ্গুল ইয়াসিরের পকেটে ঢোকালো। লম্বা মানিব্যাগের অর্ধেকটাই বেরিয়ে। এতে সুবিধাই হলো ওর। যখনই উপরে তুলতে যাবে, আচমকা খপ করে হাতটা চেপে ধরল ইয়াসির। চমকে উঠল তুষি। প্রকট নেত্র হক চুকিয়ে তুলল উপরে। বাবলু টিনটিনের খাওয়া শেষ। তড়াক করে দাঁড়ালো দুজন। ইয়াসির সরু চোখে তুষির আপদমস্তক দেখল একবার, ভ্রু উঁচি বলল, বাহ, ফিমেল পকেট মার। তুষি ঢোকগুলো এই প্রথম হাতে নাতে ধরা পড়ল সে। পেছনের সব রেকর্ড ভেঙে চুরমার করতে হাতটা আরও শক্ত করে ধরল ইয়াসির। বোঝালো পালানোর সব পথ বন্ধ। তারপর টান মেরে বলল, চলো। মেয়েটা লাফিয়ে উঠল ভয়ে। জিজ্ঞাসায় ফ্যাকাশে ঠোঁট নাড়ল। কোথায়? তুষির ভয় ডর পাল্টে গেছে মেজাজ খারাপে। যার পুরোটা বর্তালো প্রথম দেখা নব্য মুখের উপর। দাঁত মুখ খিচে সে চেয়ে রইল ইয়াসিরের দিকে। একটু পকেটে হাত দিয়েছে বলে সোজা জেলে ভরতে হবে? এটা কি মগের মুলুক নাকি? আইনের কোন সূত্রে এমন নিয়ম আছে শুনি? চোটপাট করতে গিয়েও থমকালো। আইনের সূত্র তো দূর, ও তো সূত্র বানানি পারে না। মেয়েটার তীর্ঘ তবিয়তে বদল এলো জেলের সাইনবোর্ড দেখে। কারণ বাজারে জ্যাম ঠেলে মতিঝিল আসতে রাত প্রায় নেমে গেছে। সোডিয়ামের ম্যারমেরে আলো ছাড়া কোথাও কিছু নেই। তুষি ফর্সা আদল আমের মতো চুপসে বসলো অমনি। তাহলে জীবনের প্রথম জেলে ঢুকবে সে।
হাজতে রাত কাটাবে। হাই হাই, বস্তিতে এতদিন বুক চিতিয়ে ঘুরেছে, সবাইকে বলে বেরিয়েছে 500 পকেট মেরো, ওকে কেউ কখনো ধরতে পায়নি। আর আজ কি হলো? 502 নাম্বারটাই এভাবে ধরা খেলো। তুষি, টিনটানার বাবলু তো সব দেখেছে, ওরা গিয়ে সবাইকে বলে দেবে না? তুষির এতদিনে অর্জিত সুনাম তো সব ধুলোয় মিশে গেল। তুষি অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কেন এসেছিল ইয়াসিরের পকেট হাতাতে? অতিলোভী তাঁতি নষ্টের ফল এখন ভোগ হতচ্ছাড়ি। তখনই কনস্টেবল ধমকালেন। কি হলো নামু? মেয়েটা নড়ে ওঠে, সতর্ক চোখ আশেপাশে ঘোরাতেই দেখলো ইয়াসির ঢুকছে থানায়, পেছনে শরীফ। দুজন পুলিশ মিলে ধাক্কা দিতে দিতে নিচ্ছে আরেকজনকে। এও বোধহয় আসামি। এটাও কি পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে? যখন পাশে বসেছিল গাদিকে ভক ভক করে মদের গন্ধ পাচ্ছিল তুষি। ও নামলো জিপ থেকে। কনস্টেবল ওর দিকে ভুরু কুচকে চেয়ে জীবনে কত কি দেখলেন, কিন্তু এমন মহিলা পকেটমার বিরল, তাও আবার অল্প বয়সী। চেহারা স্রোত খারাপ না, মনের কথা বলেই ফেলেন ভদ্রলোক। কার বুদ্ধিতে এই ধাঁধায় নেমেছিলে মেয়ে মানুষ? এর থেকে তো লোকের বাড়ি কাজ করে খেলেও পারো। তুষি নাক ফুলল, তারা জবাব দিল। কাজ ইজ ইওর বাপ দেবে? গর্জে উঠলেন তিনি। এই একদম বাপ তুলে কথা বলবে না। তাহলে ইউ আমার ধান্দা নিয়ে টক করবে না, হ্যাঁ? তুষি মুখ বাগায়, হাঁটা ধরে তেজ দেখিয়ে। ওর হাতেও হ্যান্ডকাপ। ব্যাপারটাই কনস্টেবল আহম্মক বনে গেলেন। কি মেয়ে রে বাবা, অ্যারেস্ট হয়েছে, তা পুলিশের সাথে তেজ কমেনি। ইয়াসির সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে। তুষি থানায় এসে চারপাশ দেখল। সিনেমা ছাড়া সামনাসামনি ছবি দেখেছে এসব। সিনেমা ছাড়া সামনাসামনি প্রথম দেখছে এসব। ভয় পাবে না? অবাক হয়ে দ্বিধাদ্বন্দ্ব তাতে। প্রত্যেকটা লকআপের ভেতর কেউ না কেউ আছে। এখন কি ওকেও এদের সাথে থাকতে হবে? না না, তা কখনো হয়? তুষির একটা প্রেস্টিজ আছে না? এগুলো নির্ঘাত নিম্নবিত্ত চোর স্যাসর। ও তো আর তা নয়, ও হলো সেলিব্রিটি, বস্তির একমাত্র জনপ্রিয় মুখ। ওর সাথে কি সবার তুলনা চলে? মেয়েটার ঘোর ভাঙল শরীফের ধমকে। সামনে এসে বাজখাই গলায় বলল, এই মেয়ে আমার ওয়ালেট দাও, তুমি নিয়েছিলে না? কথাটা শরীফ আন্দাজে বলেছে। ইয়াসিরের পকেট কাটতে গিয়েছিল যখন, নিশ্চয়ই ওরটাও নেবে ভেবে। কিন্তু তুষি অবাক চোখে চাইল, অবুঝের ভান করে বলল, আমি? ইওর ওয়ালেট? নো নো, নিইনি তো। একদম চালাকি করবে না। পুলিশের পকেট মারা সার্চ করব, পেলে কিন্তু লেডি পুলিশ দিয়ে ডান্ডা দেব পিঠে। তুষি একটু ঘাবড়ে গেল। ঝামেলা বাড়ানো বিপদ, তাও আবার থানায় বসে। জলে পাশ করে তো আর কুমিরের সাথে কুস্তি করা যায় না। থম করেই পড়ল, ঠিক আছে, হাতটা ওপেন করে দিন, মানিব্যাগ পকেটে আউট করে দিচ্ছি। এর পকেট থেকে আমার ওয়ালেটটা বের করেন তো মিস নেহা, তারপর এটাকে লকআপে ভরে রাখুন। ইংরেজির এই রূপ দশাই মুখ কচকেই শরীফ। হাত খোলে না, গলা তুলে নেহাকে ডাকে, আদেশ দেয়। তুষি চক্ষু চরকাশ। সে কি, কথা নেই বার্তা নেই, সোজা লকআপে। হা করার আগেই শরীফ চলে গেল কোথাও। ওর উঠে দাঁড়ানো শরীরটা ঠেলে ঠুলে একটা গারদে ভরে দিলেন নেহা। বাইরে থেকে তালা চলাতেই তুষির ঘাম ছুটে গেল। ওকে কি সত্যি এখানে আটকে রাখবে নাকি? খালেদ চাচা যে একবার বলেছিল, এসব পকেট মারাতে বেশি শাস্তি হয় না, ধরা পড়লে পাবলিকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দেয়, আর পুলিশ ধরলে কয়েক ঘা বেশি দেয়, এই যা। কিন্তু ওকে যে তালা দিয়ে বন্দি করে ফেলো, আবার ফাঁসি দিয়ে দিবে না তো? তুষি হা হুতাশ করে ভাবল, ও দাদি, আর দেখা হবে না দাদি। আই নট সি ইউ দাদি। নাও কি হবে দাদি? রোহানকে আলাদা সেলে রাখা হয়েছে। ওটা ঠিক তুষির মুখোমুখি। অদ্ভুত ব্যাপার, জিপের ভেতর ছেলে যে চেতনা ছিল এখন তাও নেই। কবতল গিলেছে কে জানে। কনস্টেবল ওকে জাগালেন ও না, দুর্বলের মতো দেওয়ালের সাথে পিঠ মিশিয়ে বসালেন। ইয়াসির চেয়ারে মাথায় এলাতেই ফ্যানের সুইচ টিপল শরীফ। একটু রয়ে শয়ে তাকালো ওর দিকে। তার হতভম্ব ভাব এখন স্পষ্ট কাটেনি। ইয়াসির কতটা বুদ্ধি রাখে, কতটা সজাগ মস্তিষ্ক তার। মেয়েটা তো ওর পকেট কেটেছিল, কই ও তো কিচ্ছু টের পায়নি। তাহলে স্যার বুঝলেন কি করে? এর জন্য কি বয়সে ছোট হয়েও ইয়াসির এএসপির চেয়ারে বসে গেছে? আর শরীফ গত বছরের সামান্য প্রমোশনটাও পায়নি। ও দীর্ঘশ্বাস ফেল, চাইল ফের ইয়াসিরের দিকে। ফোনে কিছু একটা করতেছে সে। চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু। শরীফ আর ঘাটাতে চাইল না।
ফিরবে ভাবলো, এর মাঝে ডাকলো ইয়াসির। শরীফ, সে শশব্যস্ত জবাব দেয়। জি স্যার। একটা এফআইআর লিখো। রেপ কেসের সাথে সাথে অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত, অসভ্যতা, ডিউটিতে বাধা, এগুলো চার্জ করবে। ভিডিও করেছিলে না? জি স্যার। আমার ফোনে পাঠাও। ঘাড় নাড়ল শরীফ। ক্লাবে ঢোকার আগে ইয়াসির বলেছিল ভেতরে যা হবে সব ভিডিও করতে। ওসব দিয়ে কি হবে কি জানি। শরীফ মাথা ঝেড়ে বাইরে এলো, অমনি কানে পৌঁছালো তুষি ক্যানকেনে স্বর। লোহার সেল ধরে ঝুলতে ঝুলতে চেঁচাচ্ছে। ও স্যার, গমি প্লিজ আমাকে আউট করে দিন প্লিজ স্যার, ও স্যার। শরীফ জসূচক শব্দ করল, কিছু না বলে গিয়ে বসলো চেয়ারে। কিন্তু এই খ্যানখ্যানানি বেশিক্ষণ সহ্য করা গেল না। তুষির চিৎকার থামার নাম নেই, একই রকম হা হুতাশ। স্যার ছেড়ে দিন না, এমন কখনো হবে না স্যার, গমি নাও প্লিজ। শরীফ বিপি করলো। আচ্ছা জ্বালা তো। ধমকে বলল। এই মেয়ে চুপ করো। তুষি থমকায়, ঠোঁট উল্টে চুপ করে। ঠিক 2 সেকেন্ড ফের চেঁচাই। ও লম্বা স্যার, প্লিজ স্যার, গমি না, হাউসে গোয়িং করতে হবে, দাদি ওয়েটিং ফর মাই আইস স্যার। ও স্যার শুনছেন? মেয়েটার নজর ইয়াসিরের কক্ষের দিকে। স্যার স্যার বলে ডাকছি ও ওকে। নেহা মোটা লাঠি হাতে তেড়ে এলেন, তপ্ত চোখে বললেন, আবার চিল্লাচ্ছিস? স্যার চুপ করতে বলেছে না? বেশি বাদরামি করলে কিন্তু এক বাড়িতে শিরে করে দিব। তুষি ঠোঁট কামড়ে চোখ গোছালো। থানায় বসে হম্বিতম্বি করা হচ্ছে? সাহস থাকলে বাইরে চল না। ডান্ডা মেরে কাকে কিভাবে ঠান্ডা করতে হয় তুষি খুব ভালো করে জানে। তাকে থামতে দেখে নেহা হাসলো, গর্বে চকচকে হাসি। জায়গায় ফিরতেই এক পা বাড়লো, তুরন্ত জিভ নাড়ল তুষি, ফের চেঁচালো, ও স্যার স্যার, ও স্যার, হোয়ার ইউ স্যার, কাম প্লিজ স্যার। ভদ্রমহিলা থতমত খেলেন, চাইলেন বিফল চোখে। আচ্ছা ঘাটতারা মেয়ে তো। নেহার পুলিশি মনটা খুব করে চাইল তুষিকে পিটি চ্যাপটা বানিয়ে আসতে, কিন্তু এসি স্যার তো এমন কোনো কমেন্ট দেননি এখনো। ওনার আসামি উনি বুঝবেন। হতাশ শ্বাস ফেলে চলে গেল বেচারি। শরীফও নাকমুখ কোচকাল, বুঝলো ধমকে কাজ হবে না। ইয়াসির ধরিয়ে নিচ্ছে বলে সেও কিছু বলতে পারছে না। কানের যান বাঁচাতে তুলো গুজলো সে। এমনিতেও একটু পর এখানে সার্কাস শুরু হবে। রুস্তম কমিশনারকে নিয়ে এলেন বলে। এলে আসবে, ওর কি, ও তো ঠিক ইয়াসিরকে দেখিয়ে বলবে। আমি কিছু জানি না। তুষি অনেকক্ষণ ডাকলো, চিল্লিয়ে গলা ফাটালো, কিন্তু ইয়াসিরের দেখা নেই। ওকে লকআপে আটকে এসি রুমে গিয়ে মরছে ফালতু। ভীষণ রাগ হলো তুষুর, দাঁত চিপিয়ে বলল, বদ পুলিশ। একবার ছাড়া পাই, তোর 14 গোষ্ঠীর পকেট যদি না কেটেছি আমিও দা সেলিব্রিটি তুষি পকেট মার না, কিন্তু সেজন্য তো আগে বাড়ি যাওয়া উচিত। উফ, কিন্তু সেজন্য তো আগে বাইরে যাওয়া চাই না। স্টপ করলে হবে না, চিল্লাতে থাকি। তুষি ফের মুখ খুলল, ডাকলো জোরে জোরে, ও লম্বা স্যার, প্লিজ ছেড়ে দেন না আমায়। তার চেঁচানোর তোরে রুহানের নেশা ছুটে গেল। নড়েচড়ে উঠল এতক্ষণে। শরীফে তুলল তো বিশেষ কাজ দিল না। হার মেনে দুম করে চেয়ার ছাড়লো সে। ধূপধাপ গিয়ে দাঁড়ালো ইয়াসিরের সামনে, মহা বিরক্ত নিয়ে বলল, স্যার মেয়েটা তো খুব চেঁচামেচি করছে, কি করব? ইয়াসির ফোনে ব্যস্ত ছিল, তাকালো চোখ তুলে। চেঁচাচ্ছে কেন? জানি না স্যার, কি সব উল্টাপাল্টা ইংরেজি। গোমি স্যার, হাউস গোয়িং স্যার। ও পুরো মাথা খেয়ে নিল। প্লিজ স্যার, এর কিছু একটা বন্দোবস্ত করে দিন না, না হলে এমন চেঁচিয়ে তো কানের পোকা খেয়ে ফেলবে। ইয়াসির বিদ স্পৃহ উঠে এলো, তাও চেনা দেহ দেখেই তুষির মুখটা ঝলমল করে উঠল। হড়বড়িয়ে বলল, হোয়াট ইজ দিস স্যার? একটু পকেটই তো মেরেছি, মানুষ তো আর মারিনি। সিম্পল একটা কাজের জন্য আমাকে জেলে ক্লোজ করে রাখবেন? ইয়াসির ওর দিকেই আসছিল, সহসা কথা বলো রোহান। টলতে টলতে দাঁড়িয়েছে সে, হুঙ্কার ছিল আচমকা, এই অফিসার, তোর বুকের এত পাটা যে আমাকে অ্যারেস্ট করিস, এত সাহস তো? এজন্য তোকে যে কত দাম দিতে হবে তুই নিজেও জানিস না। এখনো সময় আছে, ভালোই ছেড়ে দে আমায়। অমনি থমকে দাঁড়ালো ইয়াসির। তুষির দিকে বাড়ানো পাটা ফেরত নিল সবেগে, পুরো শরীর ঘুরিয়ে ফিরল ওর দিক। ভীষণ শান্ত থেকে শুধালো, কি বললি? রোহান ফুঁসছে, কটমটিয়ে বলল, আমার বাবাকে তুই চিনিস না? তোদের কমিশনার সকালে রুটিটা গিয়ে আমার বাসায় গিলে আসে। বাবা যদি একবার জানতে পারে আমাকে এখানে আটকে রেখেছিস, তোর কপালে কোনো শনি আসছে তুই নিজেও আন্দাজ করতে পারবি। নিজের ভালো চাস তো ছাড় আমাকে। তুষি গাল চুলকালো। রোহানের কথাবার্তা সে মন দিয়ে শুনছে, বিড়বিড় করলো একা একা,
এই মালটা আবার কে? কোত্থেকে টপকালো? কমিশনারের সাথে এত পিরিত? ও মাই আল্লাহ! আমার তো কমিশনারও নেই, তার সাথে পিরিতও নেই। কি হবে এখন আমার? হোয়াট ডু আই নাও? এতগুলো কথার পিঠে নিশ্চুপ ইয়াসির। সরু চোখ কয়েক পল দেখল রোহানকে। ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, অথচ কথার কি তেজ। তারপর ঘাড় বাঁকালো অদূরের কনস্টেবলের দিকে। তুরন্ত চাবি হাতে ছুটে এলেন তিনি। লকআপের তালা খুলতে দেখে হাসল রোহান। চোখে মুখে পৈশাচিক আলো নামল সহসা। গল্পে বুকখানা ফুলল দ্বিগুণ। এসব পুলিশ টুলিশ তো আর নতুন দেখছে না, এদের দৌড় ওর জানা আছে। মুখোমুখি লকআপে থাকা তুষি হতাশ শ্বাস পেল সে সময়। শালার বদ পুলিশ কোথাকার! ক্ষমতা থেকে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে। আমার তো ক্ষমতার খ নাই, তার মানে আমাকে ছাড়বে না? হ্যাঁ। তুষি দাঁতে দাঁত চেপে গালি দিল। ভণ্ড পুলিশ, ছাগল পুলিশ, বলের পুলিশ। শরীফ সিদ্ধারা করে দাঁড়িয়েছিল এতক্ষণ। ইয়াসিরকে তালা খুলতে দেখে কপালে ভাঁজ পড়ল তার। রুহানের এক হুমকিতে স্যার ভয় পেয়ে গেলেন? না, এতদিনে যতটুকু ওকে দেখেছে তার সাথে ব্যাপারটা তো যাচ্ছে না। থানায় বাকিদের কাজে মন নেই, সবার তটস্থ নজর এদিকেই আটকে। ইয়াসিরকে ভেতরে ঢুকতে দেখে রোহান ভুরু গোছায়। চোখে ভাষা প্রশ্নের মাঝেই ঠিক গালের মাঝে সপাটে এক চর মারল সে। তুষির বক্ষস্থল স্যাত করে উঠল, নেতানো চোখ মুখ ঝলকালো বিস্ময়ে। শরীফ চোখ খিচে নিলেন, অবাক হননি, তবে ঘাবড়ে গেছেন। এত জোরে মারল যে ঠাস শব্দটা এখান থেকে পরিষ্কার শোনা গেছে। রুহান বনে গেল, এক চড়ে সে দেওয়ালে সেটে গেছে। গালে হাত চেপে বুদ্ধিভ্রষ্টের নাই ফিরে চাইল ছেলেটা। ইয়াসির দমল না, চিতার বেগে জামার কলার খাবলে ধুলো ওর। টেনে এনেই একের পর এক প্রহার করল তল পেটে। হাঁটুর শক্ত হাড়ের পোক্ত ঘায়ে রুহান নুয়ে যায়, ব্যথায় কুঁকিয়ে ওঠে। তার আর্তনাদ জমে গেল থানা। পিনপতন নীরবতে ভারী হলো দেওয়াল। হাত তুলে কপালের ঘাম মুছল শরীফ। বেচারার গলা শুকিয়ে যাচ্ছে। নেহার চোখে মুখে আতঙ্ক। বেশ কয়েকটা ঘায়ের পর থামল ইয়াসিন। রুহানের তখন আধমরা দশা, মদ ছাড়া পেটে কিছু নেই। তারপর এত মার, যন্ত্রণায় চামড়া সব ফেটে যাওয়ার জোগাড়। ইয়াসির শক্ত হাতে গাল চেপে ধরতেই আরেক দফা ব্যথায় মুচড়ে উঠল ছেলেটা। তার কথাই অদম্য হাসল, শব্দবাক্যে পিষে নিল দন্তপাটি। তোর বাপ এলে বলিস তোকে শুধু ধরেই আনেনি, মেরেছিও। দেখবি কি করে? একজন কেন, তোর 10টা বাপ এলেও আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। উচ্ছিষ্টের মতো রুহানকে ঝাড়া মারল ইয়াসির। ছেলেটা দুর্বলের মতো খসে পড়ল মেঝেতে। এই সবটায় ঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল তুষি। ঘাড়ে তার দরদর করছে ঘাম। ফর্সা মুখ ফ্যাকাশে, মার্বেল চোখে একবার ইয়াসিরকে দেখল, একবার রুহানকে। মনে মনে ভাবল, কি পুলিশ মাইরি! এমপির সন জেনেও মারলো। এ তো তাহলে আমার মতো পকেট মারকে আঙুলে পিষে ফেলবে। ও দাদি গো, এবার আমার কি হবে গো? এর মাঝে রুস্তম ঢুকলেন। পেছনে 3 জন সাঙ্গপাঙ্গ, সাথে কমিশনারও আছে। তাদের দেখে শরীফ তটস্থ হয়ে দাঁড়ালো। নিষ্পাপ ভান টানলো মুখে। রুস্তম এসে ছেলের দিকে চাইলেন। চরের তোড়ে আগে নাক ফেটে রক্ত পড়ছিল, এখন নিতেই গেছে পুরো। বাবাকে দেখি নড়ে উঠল সে, কণ্ঠে উৎকণ্ঠা। ড্যাড, তুমি এসেছো, দেখো কি অবস্থা করেছো আমাকে নিয়ে যাও এখান থেকে। আমি এখানে আর মুক্ত থাকতে পারছি না। ছেলের দশায় রুস্তমের বক্ষতালু অবধি জ্বলে উঠল। ক্রুদ্ধ হয়ে বলেন, দেখেন, এই পুলিশ আবার আমার পোলার গায়ে হাত উঠাইছে। কমিশনারের জবাব ধীর। আমি দেখছি, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। তারপর ইয়াসিরের দিকে ফিরলেন তিনি। নরম স্বরটা পাল্টে গেল নিমিষেই। রেগে রেগে বললেন, মিস্টার ইয়াসির, কী করতে চাইছেন আপনি? কতবার ফোন করেছে, ফোন বন্ধ করে রেখেছেন কেন? আর আপনি জানেন আপনি কাকে তুলে এনেছেন? ইয়াসির নিষ্প্রভ ডিউটির খাতিরে সালাম ঠুকলেও জবাব দিল ফটাফট, জি, রুহান আহমেদ নামক একজন রেপিস্টকে, যে মহিলা হোস্টেলের রাস্তা থেকে একটা 22 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। মেয়ে নিজে এসেছে কমপ্লেন করতে। স্যার, আমি তো আমার ডিউটি করেছি, তাই না? কথা সেটা নয়, কথা হলো ও রুস্তমের একমাত্র ছেলে। এই এলাকার এমপি রুস্তম আমার চাচাতো ভাই। আপনার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল না? এভাবে হুট করে গিয়ে ওকে তুলে এনেছেন। ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। চোখে মুখে মেকি বিস্ময় নিয়ে বলল, ঠিক বুঝলাম না। আপনার আত্মীয় বলে আলোচনা করে তারপর অ্যারেস্ট করতে হবে?
কিন্তু স্যার, শপথ বাক্য পাঠের সময় তো এমন কিছু লেখা দেখিনি ওখানে। মুখের ওপর মোক্ষম জবাবে কমিশনারের জিভ রুদ্ধ হলো, কিছুটা থতমত খেলেন। একবার চারপাশে সবার দিকে চোখ বুলিয়ে বলেন, দেখুন অফিসার, নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা করে লাভ নেই। রোহানকে ছেড়ে দিন। কেন? এফআইআর লেখা শেষ, সাক্ষী প্রমাণ সব যখন তৈরি, তাহলে ছেড়ে দেবো কেন? ভদ্রলোক এবার তুমিতে নেমে এলেন, গলার জোর কমিয়ে বললেন, বোঝার চেষ্টা করো ইয়াসির, শুধু শুধু কেন ঝামেলা করছো? তারপর ওর কাছে এগিয়ে এলেন আর একটু কণ্ঠ চেপে বললেন, রুস্তমের সাথে কিন্তু মন্ত্রী রূপকের সম্পর্ক ভালো। তোমার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। কি দরকার এসবের? এর থেকে এফআইআর ছেড়ে ফেলো, সাক্ষীকে ওরা সামলে নেবে। তুমি ওকে ছেড়ে দাও। কোথাকার কোন মেয়ের জন্য অন্যের শত্রু হবে কেন? ইয়াসির থম মেরে গেল, যেন মাথায় ধরেছে কথাটা। তাকে নিম্নাষ্ট দাঁতে পিষতে দেখে বিজয়ী হাসলেন কমিশনার। এক পল মুখ চাউচেই করলেন রুস্তমের সাথে। ভদ্রলোকের ওষ্ঠপুঠে বাঁকা হাসি নেমেছে। মোল্লার ছোটাছুটি যে মসজিদ অবধি, সে কি আর জানে না? একবার ছেলেটা ছাড়া পাক এখান থেকে, মিডিয়া তিনি ঠিক সামলে নেবেন। পাবলিককে দেওয়ার জন্য ভুজুং ভাজুং তার রগের সাথে মিশে, কিন্তু সত্যি হলো এই পুলিশকে তিনি ছাড়বেন না। কত বড় কলিজা তার ছেলের গায়ে হাত! ভদ্রলোকে ধ্যান ভাঙল ইয়াসিরের আওয়াজে। আপনার কথা আমি বুঝেছি স্যার, কিন্তু মিডিয়া। পথিমধ্যেই কথা টেনে নিলেন কমিশনার। আহা, মিডিয়াকে নিয়ে তোমার ভাবতে হবে না, ওসব রুস্তম বুঝে নেবে। তাছাড়া আমরা যা জানাবো ওরা তো তাই জানবে। সাক্ষী তো মেয়ে, একটু ভয়টয় দেখালেই মতো ঘোরাবে। এখন তোমাকে যা বললাম তাই করো। ইয়াসিরের কণ্ঠে আক্ষেপ, বলল, সরি স্যার, আপনি আরেকটু আগে এলে হতো, আমি ছেড়ে দিতাম, কিন্তু এখন তো সম্ভব না। সবাই তাজ্জব হলো। রুস্তমের কণ্ঠে উদ্বেগ। সম্ভব নয় কেন? কারণ ভিকটিম আমাকে যা যা প্রমাণ দিয়ে গেছিল আমি সব মিডিয়ায় জমা করে দিয়েছি। স্বপ্ন টেলিভিশন সহ সমস্ত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গেছে ওসব। স্যার, এসব কখন করলেন? কমিশনার হতবাক হয়ে বলেন, এসব কি বলছো তুমি এসব মিডিয়াকে দিয়েছো মানে? হ্যাঁ, এই একটু আগেই করলাম। শরীফ বলল ওকে চিপে তোলা নিয়ে খুব হইচই বেঁধেছে, ভিডিও ক্লিপ পেলে হয়তো আরেকটু হবে, তাই আর কি। কিন্তু শরীফ, তুমি আমাকে বলনি কেন যে ও এমপি রুস্তম আহমেদের ছেলে? প্রশ্নের তীর হঠাৎ তেরে আসাই শরীফ থতমত খেল। ভেবাচাকার প্রকাণ্ড ছাপ বসল মুখে। ও তো বারবারই বলেছিল, স্যার শোনেনি, তাহলে এখন মিথ্যা বলছেন কেন? শরীফ চটজলদি কিছু বলতে পারল না। না মানে স্যার, আমিতে এসে লটকে রইল আওয়াজ। রোহান শিকের ওপাশ থেকে সজাগ চোখে চেয়ে। ইয়াসিরের কণ্ঠ ধীরজ। ও ভালো করে শুনতে পাচ্ছে না, তার উপর জ্বরের তোপে কানে কাছে ভো ভো করছে কিছু একটা। মদার মার মিশিয়ে সব ঝাপসা তার। ইয়াসির ভীষণ বিনয় নিয়ে বলল, সরি স্যার, আমি জানতাম না এই রেপিস্ট ছেলেটা আপনার। ক্রিমিনাল তো ভাবলাম দেশের মানুষ এমনিতেই পুলিশের উপরও ভরসা নেই, তাই দেখুক এরকম অপরাধ করলে তার কী শাস্তি হয়। তবে আমার মনে হয় এতক্ষণে ভিডিও ক্লিপগুলো সবদিকে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আপনার ছেলেকে ছাড়লে ওরই বিপদ। জনগণ খেপে গেলে কি হয় জানেন তো, তাই না? গণধুলায় মরার থেকে জেলে থাকা ভালো নয় কি? রুস্তম দাঁত পিষে রইলেন, ক্ষুব্ধ চোখ ইয়াসিরের বন্দি। ছেলেটার গলার স্বরে প্রচুর বিনয়, কিন্তু চোখের ভাষা ভিন্ন। এসব ভাষা রুস্তম বোঝেন। এ তো ভদ্রতা বা আপোষের ভাষা নয়। কি চাইছে এই ছেলে? স্বপ্ন টেলিভিশন তো সবসময় রুস্তমের পেছনে পড়ে থাকে। ওদের কাজে তার কাজের ফাঁকফোকর বের করে আনা। ইয়াসির সব জেনে বুঝেই এই খেলা খেলল। বাহ, এতটুকু বয়সে পহেলিকার সাথে লড়াই! রুস্তমের বুঝতে ভুল নেই। ইয়াসির মিথ্যা বলছে, ইচ্ছে করে ভিডিও ক্লিপ মিডিয়ায় ছড়িয়েছে নিশ্চয়ই। কিন্তু এখন কি করবেন তিনি? এই খবর পুরো দেশে ছড়াবে, তুলকালাম শুরু হবে। তারপর জনগণ আওয়াজ তুলবে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন? কেউ কিছু করতে পারবে না। ওনার চেয়ারটাও নড়বড়ে হবে তখন। তিনি কমিশনারের দিকে চাইলেন। ভদ্রলোক নিজেও চিন্তায়। ইয়াসির এমন একটা চাল চালবে কেউ ভাবিনি। এখন তো হম্বিতম্বি করেও লাভ হবে না। নিরাশ মুখ হবে দুদিকে মাথা নাড়লেন তিনি। বোঝালেন আপাতত উপায় নেই। রুস্তম চটে গেলেন। ক্ষোভ বর্তালো ইয়াসিরের প্রতি। পরিবেশ পরিস্থিতি হেরে গেল মেজাজের কাছে। সবার সামনেই আঙ্গুল তুলে বলেন, কামটা ভালো করলা না অফিসার, এর মাসুল তোমার এক কড়াই ঘন্টায় বুঝামু। ইয়াসির হাসল, ঠান্ডা হাসি। এতটা শীতলতা হয়তো হিমালয়েও নেই।
ইয়াসির ঘাড় নেড়ে পড়ল। আগে ছেলের পাপের মাসুল গুনুন, আমারটা কোনো সময় আপনাকে নিশ্চয়ই টাকা হবে। এনিওয়ে, সব কথা শেষ, ইউ মে গো নাও। হাত লম্বা করে সদর দেখালো সে। রুস্তম ফোঁস করতে করতে বেরিয়ে গেলেন। উদ্বেগী পায়ে পিছু নিলেন কমিশনার। বাবার প্রস্থান দেখে রুহানের আশার আলোটা ধপ করে নিভে গেল। শিকের বাইরে হাত দিয়ে আহাজারি করে চেঁচালো, ড্যাড আমাকে নিয়ে যাও। কোথায় যাচ্ছ? এই পুলিশটা আমাকে মেরে ফেলবে তো। ইয়াসির দুগাল ফুলিয়ে শ্বাস ফেলল স্বস্তির চেহারায়। শরীফের দিকে চোখ পড়লেই দেখল সে হা করে চেয়ে। শুধু শরীফ একা। থানার প্রত্যেকটা মানুষের তাজ্জব দৃষ্টি তার উপর আটকে। ছেলেটার অস্বস্তি হলো, জিভে ঠোঁট চুবিয়ে পড়ল। এভাবে দেখার কি আছে? গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। এক কথায় নড়েচড়ে উঠল সবাই। হতবুদ্ধি ভাব কাটাতে মাথা নেড়ে ফিরে গেল কাজে। শুধু শরীফ নয়নি, ও সব কিছু বিশ্বাস অবিশ্বাসে ঝুলে আছে এখনো। ইয়াসিরের এইটুকু মাথায় এত বুদ্ধি, এজন্যই সব কিছু ভিডিও করে রাখতে বলেছিল, যাতে ঝড় আসার আগেই শেষ খুঁটিটা মাটিতে পুঁতে ফেলতে পারে। এখন তো এই খবর প্রত্যেকটা চ্যানেলে শিরোনাম হবে। না, রুহান আহমেদের জামিন হওয়ার কোনো সুযোগ নেই। আচমকা ইয়াসির পিছু ফিরে চাইল। দূরদর্শী চোখ দুটো তরাক করে এসে পড়তাল তুষির পানে। ফ্যালফ্যাল করে চেয়ে থাকা মেয়েটার কলিজা লাফিয়ে উঠল অমনি। হেলে থাকা শরীরটা তড়িৎ সোজা করে দাঁড়ালো সে। ইয়াসির নির্দেশ দেয়, একে বের করো। কনস্টেবল ছুটে এলেন, তালা খুললেন ঝটপট করে। তুষির এখন বুক ধরফর করছে, চল ছুলে গেছে কয়েক হাত। ওকেও কি মারবে নাকি? যদিও টুকটাক মারপিট জানে, কিন্তু এমন দামরা পুলিশের সাথে পারবে? শরীরে তো মাংসের দোকান। বাহু দুটো কি ফোলা ফোলা? ও বাবা, না, এমপি ছেলেকে যে চর মেরেছে, অমন একটা ওকে মারলে তুষির চ্যাপ্টার এখানেই শেষ। মেয়েটা নীরবে মাথা নাড়ল কয়েকবার, মনে মনে বলল, নো তুষি নো, এর সাথে কোনো চোটপাট করা যাবে না, জেন্ডার হয়ে থাকা লাগবে। ও ভয়ে ভয়ে বাইরে এসে দাঁড়ালো। চোখটা ঠিক এসে বিঁধল ইয়াসিরের ইউনিফর্মে। বুকের এক পাশে ছোট নেমপ্লেটে লেখা ইয়াসির। তুষি নামটা মনে মনে পড়ল ভেঙে ভেঙে। ই অন্তস্তিয়ায় আকার স এক। সে পুরুষ ওর পা থেকে মাথা অব্দি দেখল ততক্ষণে। এক ভুরু উজিয়ে বলল, কি সমস্যা? থানার মধ্যে চেঁচাচ্ছিলে কেন? তুষি কি বলবে? হৃৎপিণ্ডে লাফঝাপে অত কিছু শুনতে পাচ্ছে না। শিষ্টতার প্রয়াসে মাথা নোয়ালো শুধু। জলদ গম্ভীর প্রশ্নটা ছুটে এলো তখনই। কি নাম? ও ঢোক গিলে বলল, তুষি। পুরো নাম? মেহরিন রহমান তুষি। বয়স? মনে হয় 19, না 20, না 21ও হতে পারে। ইয়াসির আশ্চর্য চোখেই বলল, নিচের বয়স জানো না আর রাস্তায় পকেট কাটতে বেরিয়েছ? তুষি মিয়ে বলল, মানে। ইয়াসির নাক মুখ কোচকায়, মুখাবয়ে স্পষ্ট বিরক্তি। দুনিয়া এত কাছ থাকতে লোকের পকেট মারো কেন? কনস্টেবলকে যা রাগ দেখিয়েছিল সেটা এবার আর দেখালো না মেয়েটা। ও সাহস ওর নেই। নিবু স্বরে বলল, আর হবে না স্যার, দিস টাইম ফরগিভ মি। মনে থাকবে? পুরো কণ্ঠের জবাবে জোরে জোরে মাথা নাড়ল তুষি। শরীফ, একটা সাইন নিয়ে ছেড়ে দাও, সই করতে পারবে? শেষ প্রশ্নটা তুষিকে করেছে ইয়াসির। মেয়েটার খুব গায়ে লাগলো এতে। পড়াশোনা নিয়ে কোনো খোঁজে সে নিতে পায় না। থমথমে গলায় বলল, এস স্যার, আই ডুইং স্টাডি। হ্যাঁ, সেটা তোমার ইংরেজির বহর দেখলেই বোঝা যায়। তুষি ঠোঁট হা করে ফেল। মুখের ওপর অপমান, তা আবার ওর ইংরেজি নিয়ে। নেহাত থানা বলে কিছু বলছে না। সই না ওর। শরীফ মাথা নেড়ে কাগজপত্র আনলো। তুষির উপরে কিছু পড়ল না। কতটা কি বানান করতে পারবে তা পরের কথা। আসল হচ্ছে পরে হবেটাই বাকি। ওর তো আর জমি জমা নেই যে বাগিয়ে নেবে। সই করলো চুপচাপ। সোজা হতেই তর্জন দিল ইয়াসির। এবারের মতো ছেড়ে দিচ্ছি, যদি ফের এসব করেছ তখন কিন্তু সোজা কোর্টে চালান করে দেব। তুষি বাধ্য মেয়ে এক কথায় ঘাড় কাত করলো। থ্যাংকু স্যার, আমি যাই। ইয়াসির মুখে বলল না, তপ্ত চোখে ইশারায় যেতে বোঝালো। এতক্ষণে হাঁপ ছাড়লো মেয়েটা। চপল পায়ে চলে এলো বাইরে। যাবার আগে সাইনবোর্ডটা ঘুরে দেখলো আরেকবার। ঠোঁট বেঁকিয়ে ফেংচি কাটলো অমনি। শার্টের কলার ঝাঁকি বিবি করলো, শালার পুলিশ আমাকে কোর্টে চালান করার ভয় দেখায়। ও জানে আমি কে। নেহায় দাদি একা থাকতে পারে না দেখে একটু মিনমিন করলাম আমি।
নইলে ঠিক বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। তুষি খাওয়া ছাড়বে কিন্তু চুরি ছাড়বে না। তুষি বাড়ি ফিরতে সময় লাগলো, মেট্রোতে জায়গা পায়নি। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ধৈর্য তুষি নেই। রিক্সাতে বিরাট জ্যাম, পুরো বস্তি এখন ঘুটঘুটে চুপচাপ। এখানে আবার 11টা বাজতেই সবার দৌড়ের খিল টেনে দেয়।